কম শুল্কে চাল আমদানির অনুমোদনে মোকামে কমেছে বিক্রি, দামও নিম্নমুখী। নাটোরের সরকারিভাবে চাল কেনা নিয়ে ৯/৬ বন্ধ হয়ে যাওয়া মিল থেকেও ক্রয় দেখিয়েছে খাদ্য বিভাগ। আটা ময়দা সুজি দিয়ে নকল ওষুধ বানিয়ে কুরিয়ার সার্ভিসে পাঠানো হতো সারা দেশে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সহ ৮ জন গ্রেফতার। বান্দরবানের রুমায় রাস্তা ছাড়াই ৪.৫ কোটি টাকায় এলজিইডির ব্রিজ নির্মাণ, কোনো কাজেই আসছে না স্থানীয়দের। ইলিশের সয়লাভ, কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে দাম। পন্টনে জায়গা না পেয়ে রাখা হচ্ছে খোলা মাঠে। মানুষের ব্যবহৃত ৮০% প্লাস্টিক চলে যাচ্ছে সাগরে, ঢুকে যাচ্ছে খাদ্য চক্রে। ৩ দশকের মধ্যেই মাছের চেয়ে বেশি হবে প্লাস্টিকের পরিমাণ, বলছেন গবেষকরা। কম শুল্কে বেসরকারিভাবে চাল আমদানির অনুমোদনে বিক্রি কমেছে কুষ্টিয়ার খাজানগর চালের মোকামে। দামও কমেছে কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এস.এম. রাশেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। রাশেদ, সরকারিভাবে শুল্ক হ্রাস এবং আমদানি বেসরকারিভাবে আমদানি করার যে ঘোষণা সরকার দিয়েছে, তারপর থেকে কিন্তু কুষ্টিয়ায় বিশেষ করে খাজানগরে কিন্তু সব ধরনের চালের আমদানি, চালের যে আমদানির কারণে কিন্তু এখানে সব ধরনের চালের দাম কিন্তু কমে গিয়েছে, বিশেষ করে মিনিকেট, বাসমতি এবং কাজের লতা। তবে কুষ্টিয়ার যে ব্যবসায়িক সমিতি যারা নেতা আছে তারা আসলে আমাদের কাছে জানিয়েছেন যে বেসরকারিভাবে যে চাল আমদানি হবে সেই আমদানি যাতে কোনোভাবেই যাতে প্যাকেটজাত করে নিজস্ব মোড়কে যাতে কোনো ব্যবসায়িক অসাধু ব্যবসায়িক যাতে ব্যবহার করতে না পারে, সেই বিষয়টা আসলে সরকারকে বিশেষভাবে নজর রাখার আহ্বান জানিয়েছে কুষ্টিয়ার চাল ব্যবসায়ীরা। তবে এই বেসরকারিভাবে যে চাল আমদানি, এই চাল আমদানির ঘোষণায় কিন্তু সাধারণ যে প্রান্তিক পর্যায়ে ভোক্তা যারা আছেন তারা কিন্তু বিষয়টা সাধুবাদ জানিয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু খুচরা বাজারে এই চালের দাম কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা এবং যে কুষ্টিয়া যে খাজানগরের মোকাম রয়েছে সেই মোকামে কিন্তু চালের দাম কমেছে 3 থেকে 4 টাকা, যার প্রভাব কিন্তু ইতিমধ্যে সারা বাংলাদেশের বিশেষ করে খুচরা বাজারে পড়বে বলে আমরা আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়ার মিল মালিকের যা নেতা আছেন তারা। তো কুষ্টিয়ার এছাড়া পাইকারি এবং খুচরা ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে বিশেষভাবে জানিয়েছেন যে মূলত যে কুষ্টিয়ার যে খাজানগর যে চালের যে মোকাম রয়েছে সেই মোকাম থেকে কিন্তু প্রতিদিনই কিন্তু প্রায় 50 থেকে 60 ট্রাক চাল কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন বাজারে বিক্রি হয়। তো কুষ্টিয়ার খাজানগরে আজকে চালের দাম ছিল বাসমতি 60 টাকা, কাজল লতা 42 টাকা এবং মিনিকেট 55 টাকা। তো কুষ্টিয়ার খাজানগরের চাল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কুষ্টিয়ার খাজানগরের চালের মোকামে চালের দাম কমে যাওয়ার পাশাপাশি কমে গেছে চাল বিক্রি। সে খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী এস.এম. রাশেদ। নাটোরে মৃত ব্যক্তির বন্ধ হয়ে যাওয়া মিল থেকেও চাল কিনেছে জেলার খাদ্য বিভাগ। এছাড়া চাল প্রদানকারী 411টি চালকলের মধ্যে সময় সংবাদের অনুসন্ধানে 3টি উপজেলায় 25টি চালকলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। চালকল মালিক সমিতির অভিযোগ, খাদ্য বিভাগের কর্মকর্তাদের সহযোগিতায় সিন্ডিকেটের হাতে জিম্মি তারা। জেলা প্রশাসক জানান, দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরের সুপারিশ করা হবে। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য, ছবিতে রিপোর্ট। 2020 সালের 25শে আগস্ট নাটোর সদর উপজেলার দীঘাপতিয়া এলাকার এটিএম জালাল দীর্ঘদিন অসুস্থ থাকায় মৃত্যুর 8 বছর আগেই তার চালকলটি বন্ধ করে দেন। ভৌতিকভাবে মৃত্যুর পরও চলতি বছর খাদ্য অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ হয়ে নাটোর সদর উপজেলা খাদ্য গুদামে 16.560 মেট্রিক টন চাল সরবরাহ করেছেন। মৃত ব্যক্তি কিভাবে এইবার সেই মিলের সাথে কন্ট্রাক্ট হয়, যে কিভাবে সে চুক্তিবদ্ধ হয়। মৃত ব্যক্তির কাছ থেকে চাল কেনার বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও সদর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা পরস্পরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। চাল লেসি চুক্তিতে যারা দেশে মিলা কিনে লেছে তারা বিল লেছে তারই। এখন কোনটা কোন মিলা আর কোনটার এখানে চাউলটা এসে এটা আমি জানি না, এটা আমি দেখব। চলতি বছরের 9 মে থেকে জেলার 7টি উপজেলার 411টি হাস্কিং, সেমি অটো ও অটো চাল কল থেকে সরকারিভাবে চাল সংগ্রহ শুরু হয়। সময় সংবাদের অনুসন্ধানে নাটোর
নাটোর সদর উপজেলা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার 25টি হাস্কিং চালকলের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অথচ এই চালকলগুলো থেকে প্রায় 250 মেট্রিক টন চাল কিনেছে খাদ্য বিভাগ। এছাড়া নলডাঙ্গা উপজেলার অটো চালকল খান রাইস প্রসেসিং প্ল্যান্ট কার্যক্রম শুরু না হলেও এই চালকল থেকে 104 মেট্রিক টন চাল কিনেছে খাদ্য বিভাগ। এদিকে চালকল মালিক সমিতির সভাপতি অভিযোগ করেছেন, সদর উপজেলা খাদ্য গুদাম একটি প্রভাবশালী পরিবারের সিন্ডিকেটের কাছে জিম্মি। নামানোর কথা বিনা পয়সায় সরকারি খরচে সেই চাউলের বস্তা নামাইতে 5 টাকা করে নেওয়া হয় এবং প্রত্যেক বস্তা ধানে 10 টাকা নেওয়া হয়। নাটোরের প্রভাবশালী পরিবার এবং এই পরিবারের একজন ভাই তিনি এইগুলো নিয়ন্ত্রণ করছেন। আর চাল সংগ্রহের অনিয়মগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে খাদ্য অধিদপ্তরকে সুপারিশ করবেন বলে জানান জেলা প্রশাসক। আশা করি এই বিষয়টি খাদ্য বিভাগ অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং যারা এই ধরনের চুক্তি করেছেন যথোপযুক্ত তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। চলতি বছর 31শে আগস্ট পর্যন্ত নাটোর জেলায় 22,000 মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এ পর্যন্ত প্রায় 19,000 মেট্রিক টন চাল কেনা হয়েছে। সময় সংবাদ, নাটোর। বান্দরবানের রুমা উপজেলায় রাস্তা ছাড়াই পাহাড়ের পাদদেশে প্রায় 4.25 কোটি টাকা ব্যয়ে একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়ক না থাকায় স্থানীয়দের কোনো কাজেই আসছে না ব্রিজটি। এলাকাবাসী ও জনপ্রতিনিধির অভিযোগ, তাদের সাথে কথা না বলে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। বান্দরবানের রুমা সদর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে দুর্গম পলিকাপাড়া। এখানকার পাহাড়ের পাদদেশে 68 মিটার দীর্ঘ একটি গার্ডার ব্রিজ নির্মাণ করেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডি। দুর্গম গালেঙ্গা ইউনিয়নে যাওয়ার জন্য ব্রিজটি নির্মাণ করা হলেও ব্রিজের শেষ প্রান্তে বিশাল পাহাড় ও যাতায়াতের রাস্তা না থাকায় স্থানীয়দের চলাচলে কোনো কাজে আসছে না। এই ব্রিজটা এখন পর্যন্ত অকেজো বা অপচয় হয়ে গেছে। ওই পাহাড়টি কেটে যদি চলে যায়, ওই পাহাড় যে জমি পাহাড়গুলো সব ভেঙে ভেঙে চলে যাবে। ব্রিজটা বানানোর জন্য, রাস্তা বানানোর জন্য এই পাহাড়টা যদি কেটে ফেলে তাহলে আমাদের পরিবেশ নষ্ট হবে। রোড টোড হলে তো অবশ্য কাজে আসবে। এখন পাহাড়ের মধ্যে কিভাবে এটা কি কাজ করবে, কি কাজে আসবে? এদিকে পাহাড়ের পাদদেশে এত টাকা খরচ করে ব্রিজ নির্মাণ ও পাহাড় কেটে রাস্তা করার চেয়ে সড়ক পথে রাস্তার উন্নয়ন কাজ করলে এলাকার মানুষ বেশি সুফল পেত বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। টিলার মধ্যে লাগাইছে, মানে যদি টিলার যদি না লাগাইতো তাহলে রাস্তা তো অন্য লেনে যদি নিয়ে যেত তাহলে রাস্তা অবশ্য ক্লিয়ার হয়ে যেত। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের দাবি, ভবিষ্যতে রাস্তা করার পরিকল্পনা থেকেই ব্রিজটি করা হয়েছে। এদিকে 40 মিটার করছে আমরা পিসি গার্ডার, 28 মিটারটা করছে আমরা স্ল্যাব ডিজাইন, কারণ পিসি গার্ডার বাঁকানো যায় না, তো এই জন্য স্ল্যাব ডিজাইন করে দিয়েছি। করে মাথাটা বাঁকায় আমরা পাহাড়ের পাদদেশে লাগাই দিয়েছি। এলজিইডির তথ্য মতে 2017 সালে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় 4 কোটি 14 লাখ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ কার্যাদেশ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। 2019 সালে কাজটি সমাপ্ত করার কথা থাকলেও চলতি বছরের মার্চ মাসে কাজটি শেষ করে বুঝিয়ে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। সময় সংবাদ, বান্দরবান। ডিগ্রি পাস ফয়সাল মোবারক কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভের। কথিত এক রসায়নবিদকে সঙ্গে নিয়ে নিজেই একসময় তৈরি করেন নকল ওষুধ তৈরির কারখানা, যেখানে নিম্নমানের উপাদান দিয়ে তৈরি করা হতো সব ধরনের ওষুধ। উৎপাদিত ওষুধ রাজধানীর মিটফোর্ড হয়ে ছড়িয়ে পড়তো সারা দেশে। রাজধানী ও কয়েকটি জেলায় অভিযান চালিয়ে চক্রের 8 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে দেশ জুড়ে এরকম চক্র আছে কয়েকটি। বুলবুল রেজার রিপোর্ট। গ্যাস্ট্রিক থেকে শুরু করে জীবন রক্ষাকারী সব ওষুধের সমাহার। প্যাকেট দেখে কারো বোঝার উপায় নেই, সবই নকল। করোনা মহামারীর মধ্যেই দেশে একটি চক্র নকল ওষুধ তৈরি ও বাজারজাত করছে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে। ঢাকা, সাভার ও পিরোজপুরে অভিযান চালিয়ে এই চক্রের 8 সদস্যকে গ্রেফতারের পর সন্ধান মিলেছে নকল ওষুধ তৈরির কারখানার। অভিযানে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটা, ময়দা, সুজির মিশ্রণ আর নিম্নমানের উপাদান দিয়ে তৈরি নকল ওষুধ তৈরির এ চক্রটির নেটওয়ার্ক সারা দেশে বিস্তৃত। তাদের কারখানায় উৎপাদিত ওষুধ সারা দেশে ছড়িয়ে দিতে চক্রের সদস্যরা ব্যবহার করত বিভিন্ন কুরিয়ার সার্ভিস। চক্রটির মূল হোতা ফয়সাল মোবারক, যিনি একসময় ডায়াগনস্টিক সেন্টারের পাশাপাশি কাজ করতেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে।
আতিয়ার নামে এক রসায়নবিদের সঙ্গে পরিচয়ের পর নকল ওষুধ তৈরির বিষয়টি তার মাথায় আসে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আতিয়ার বিভিন্ন ফর্মুলা দিতেন ফয়সালকে। কেমিক্যাল সরবরাহের দায়িত্বে ছিল মুহিব। নকল ওষুধে মোড়ক লাগাতেন নাইম। নাসির, ওয়াহিদ, রবিন, ফয়সাল, ইব্রাহিম ও মামুন পাইকারি ক্রেতা। তাদের হাত ধরেই মিটফোড় হয়ে তা ছড়িয়ে পড়ত সারা দেশে। এই ধরনের কার্যক্রম একটি বলা হয় যে হত্যাকাণ্ডের চেয়েও কম না। তো এই ধরনের চক্রের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। ভুয়া ওষুধ বানিয়ে এগুলি যদি বিক্রি করে আমাদের কঠোর অবস্থান থাকবে তাদের বিরুদ্ধে। দয়া করে এই কাজগুলি করবেন না। জেনেশুনে যেসব দোকানদার এসব নকল ওষুধ বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। এটা হচ্ছে একটি চক্র, এরকম চক্র অনেকেই থাকতে পারে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। ইলিশে সয়লাব কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র পন্টনে জায়গা না পেয়ে রাখা হচ্ছে খোলা মাঠে। মাছের সরবরাহ এবার কিছু বেশি হওয়ায় দাম কিছুটা কমেছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল, ইলিশে সয়লাব কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র গেল প্রায় 11 থেকে 12 দিন পর্যন্ত টানা প্রতিদিন 30 থেকে 40 মেট্রিক টন ইলিশ কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণ হচ্ছে, যেটিকে এখন বলা হচ্ছে এখানকার মৎস্য এটি ইলিশের সাম্রাজ্যে পরিণত হয়েছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি যে ইলিশ দুটি শেডের রাখার যে জায়গা, সে জায়গা সংকুলন না হয়ে সবশেষ যে একটি মসজিদের মাঠ রয়েছে সেই মাঠে ইলিশ রাখা হয়েছে। এখানে যারা এই মৎস্য ব্যবসায়ী রয়েছেন, জেলে রয়েছেন, ট্রলার মালিক রয়েছেন, সবাই একযুগে মাছের যে বেচাকেনা এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি যে সেই ইলিশগুলো এখানে রাখা হয়েছে। এখান থেকে ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এসে এই ইলিশ ক্রয় করে নিয়ে যাচ্ছেন। এবং এখনো পর্যন্ত আমরা প্রথম দিকে যে ইলিশের দাম দেখেছিলাম প্রায় দাম শুনেছি 1,60,000 টাকা। তবে সেটি মানে ধারাবাহিকভাবে যেহেতু ইলিশের সরবরাহ বেশি হচ্ছে মৎস্য অবতরণ কেন্দ্রে, সেহেতু এখন দাম কিছুটা কমে এসেছে। এখন ইলিশ গত কয়েকদিনের চেয়ে এখন ইলিশের মূল্য পড়ছে, আমরা দেখতে পেয়েছি 100 ইলিশ 1,20,000 থেকে 30,000 টাকায় বিক্রি হচ্ছে। আর যে ছোটো ইলিশ তা খুবই কম, সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60,000 টাকায়। সব মিলিয়ে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ইলিশের সয়লাভ এবং ইলিশের যে দাম, সে দাম নিয়েও দারুণ খুশি এখানকার ব্যবসায়ীরা। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি এখানে মৎস্য অবতরণ কেন্দ্রে ঘাট রয়েছে, সেই ঘাটে প্রায় 30 থেকে 40টি ইলিশের ট্রলার এসেছে। প্রতিটি ট্রলারে 2 থেকে 3,000 ইলিশ মাছ নিয়ে এসেছেন ট্রলার ভর্তি করে জেলেরা। এবং সেই বড় বড় ট্রলার থেকে ছোট ডিঙ্গি নৌকায় করে সে ঘাটে আনা হয়েছে ইলিশগুলো। এবং ঘাটে আনতে প্রায় 500 টাকা করে নৌকায় যারা রয়েছেন, নৌকার মাঝিমাল্লারা তারা নিচ্ছেন। সব কিছু মিলিয়ে একটি দুর্ভোগের শেষ নেই। যেহেতু এখন ভাটা পড়েছে, সেই ভাটার কারণে অতিরিক্ত তাদেরকে অর্থ দিতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন ট্রলার মালিকরা। এখানে মৎস্য অবতরণ কেন্দ্রে একটি জেটি এবং আরও বেশ কয়েকটি শেড নির্মাণের দাবি জানিয়েছেন ট্রলার এবং মৎস্য ব্যবসায়ী সহ জেলেরা। যার এই যে পর্যাপ্ত শেড না থাকার কারণে প্রতিদিন অনেক মাছ নষ্ট হয়ে যাচ্ছে, সেটিও দাবি করেছেন। আমরা মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপকের সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টি বলছে প্রতিদিনই ইলিশের সরবরাহ বাড়ছে এবং ইলিশের আকার যেহেতু অনেক বড়, সেহেতু এখনো পর্যন্ত ইলিশের দামটা ছড়া বলে আমাদেরকে জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। তবে এক যুগে যে হারে ইলিশ, সেই ইলিশের কারণে যেহেতু জেলে থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ী, মৎস্য শ্রমিক সবাই দারুণ খুশি। এটির 65 দিনের সুফল বলে যে সরকারের যে 65 দিনের নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার কারণে ইলিশের যে আকার বড়, ঠিক তেমনি দামও ভালো পাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন জেলে, ট্রলার মালিক এবং মৎস্য ব্যবসায়ী। তো কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র থেকে আমার কাছে এই ছিল ইলিশ মাছের যে সয়লাভ, সেটির সর্বশেষ। ইলিশের সয়লাভ কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র, সেখান থেকেই সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। নওগাঁর হাটে বেড়েছে কলার সরবরাহ, সেই সঙ্গে বেড়েছে দামও। দীর্ঘদিন পর কলার কাঙ্ক্ষিত দাম পেয়ে খুশি চাষিরা। তবে টেকসই বাজার ধরে রাখতে প্রান্তিক হাটে প্রশাসনের তদারকি দাবি করেন তারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট।
ভোরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে চিনি চম্পা, মানিক, সবরি ও সাগর সহ নানা জাতের কলা নিয়ে সুতিহাটে আসেন চাষিরা। বেলা গড়ার সঙ্গে সঙ্গে দূর দূরান্তের ক্রেতার আনাগোনায় জমে ওঠে কলার হাট। দরদামে চলে বেচা কেনা। চলতি মৌসুমে হাটে কলার সরবরাহ ভালো, সেই সঙ্গে কলার বেশ চাহিদা থাকায় প্রতি কেজি কলার দাম বেড়েছে 150 থেকে 200 টাকা পর্যন্ত। বাজার চূড়ান্ত বেশি, সবরি কলা কিনলাম 500 টাকা কেন। 70 কেজি কলা আছে, ব্যাপারীরা 52 টাকা কয়, আমি 5500 টাকা হলে 5500 টাকা হলে বেশি দেবো। 600 টাকা কেন চাম্পার কলা কিনেছি, আগে ওটা 400 টাকা কেন ছিল। সামনে পূজা, এই কারণে কলার দামটা বেশি। এদিকে হাটের নানা সমস্যার কথা জানিয়ে সরকারের কাছে সমাধানের দাবি জানিয়েছেন ইজারাদাররা। বৃষ্টি হলে জলাবদ্ধতা, মানুষজন হাঁটতে পারে না, সমস্যা হয়। এক বাজারে কলাহাটি, গরুহাটি, পাটহাটি লাগে, কিন্তু সরকার যে পরিমাণ টাকা এখানে দেয় সেই তুলনায় এখানে কোনো কাজ হয় না। সপ্তাহে 40 থেকে 50 লাখ টাকার কলা বেচা কেনা হয় এখানে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। প্রতি বছর সারা বিশ্বের সমুদ্রগুলোতে বাড়ছে প্লাস্টিক দূষণ। মানুষের ব্যবহার করা 80 লাখ টন প্লাস্টিক প্রতি বছর সমুদ্রে পড়ে। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন 2050 সাল নাগাদ সমুদ্রে মাছের তুলনায় প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। এই প্লাস্টিক সামুদ্রিক পানি থেকে মানুষের খাদ্যচক্রে পৌঁছে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে বলেও জানিয়েছেন বিজ্ঞানীরা। প্লাস্টিক একটি সমস্যার নাম। 2015 সালে সারা বিশ্বে 45 কোটি টন প্লাস্টিক তৈরি হয়েছে। 2050 সালে এই পরিমাণ দ্বিগুণ হবে, অথচ উৎপাদিত প্লাস্টিকের মাত্র 10% রিসাইকেল করা সম্ভব হয়। আর প্রতি বছর 80 লাখ টন প্লাস্টিক সমুদ্রে পড়ে। এরপরও বলবেন এই সমস্যা সমাধান করার মতো? সমুদ্রে আবর্জনার 80%ই প্লাস্টিক, যেগুলো সাগরের পানিতে ভেসে তো থাকেই, সাথে সমুদ্রের গভীরেও থাকে। যে পরিমাণ প্লাস্টিক সমুদ্রে প্রতিদিন পড়ছে, তাতে 2050 সালে সমুদ্রে মাছের চেয়ে প্লাস্টিকের পরিমাণ বেশি থাকবে। এতভাবে প্লাস্টিক বিভিন্ন স্থান ঘুরে সমুদ্রে এসে পড়ে যে এই চক্র ভেদ করা বা বন্ধ করা খুবই কঠিন। প্লাস্টিকের ব্যাগ, প্লাস্টিকের কন্টেইনার, প্যাকেজিং ড্রেনের মাধ্যমে স্থানীয় খালে বা জলাশয়ে পড়ে। সেখান থেকে নদীতে, সবশেষ সমুদ্রে হয় প্লাস্টিকের স্থান। মাছ ধরার জাল থেকে শুরু করে সমুদ্রের জাহাজে বা ট্রলারে ব্যবহার করা অনেক কিছুরই স্থান হয় সমুদ্রে। পৃথিবীতে মানুষের কাজে ব্যবহৃত প্রায় 80% প্লাস্টিকই সমুদ্রে পড়ে। সাথে অনৈতিকভাবে ময়লা আবর্জনা বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্র সৈকতে ফেলা হয়। পৃথিবীর প্রতিটা সমুদ্রে ঘুরে ফিরে এভাবেই তৈরি হচ্ছে প্লাস্টিকের স্তূপ। ডলফিন আর কচ্ছপের মতো সামুদ্রিক প্রাণী খাবার মনে করে প্লাস্টিক মুখে দিচ্ছে, অনেক সময় খেয়েও ফেলছে। প্লাস্টিক বেশিরভাগ সময় প্রাণীর জন্য বিপজ্জনক, কারণ প্লাস্টিক প্রাণীদেহের ভেতরে ব্লক তৈরি করে, খাদ্যনালী আটকে যায়। প্রাণীগুলো অন্য খাবার খেতেও পারে না, ক্ষুধায় মারা যায়। সামুদ্রিক পাখি, সিল, কচ্ছপ আর তিমির স্বাভাবিক জীবনযাপন খাদ্যচক্র প্লাস্টিকের কারণে ব্যাহত হচ্ছে। আগের তুলনায় অনেক কম সময় বেঁচে থাকছে প্রাণীগুলো। সামুদ্রিক কয়েকটি প্রাণীর ওপরই গবেষণা করা হয়েছে। দেখা গেছে প্লাস্টিকে থাকা কেমিক্যালের কারণে তাদের প্রজনন সক্ষমতা কমে যাচ্ছে। যেহেতু প্রাণীদেহে প্লাস্টিক পাওয়া যাচ্ছে, ঘুরে ফিরে এই প্লাস্টিক আমাদের খাদ্যচক্রে পৌঁছে গেছে। প্লাস্টিক যখন সমুদ্রে পৌঁছে যাচ্ছে, বাতাস, সূর্যালোক আর সমুদ্রের স্রোতের কারণে প্লাস্টিক ক্ষুদ্র অংশে বিভক্ত হয়ে যাচ্ছে। মাইক্রোপ্লাস্টিক এখন পৃথিবীর কোনায় কোনায় পাওয়া যাচ্ছে। পানিতে মিশে মাইক্রোপ্লাস্টিক আবার মাটিতে আসছে, মাটির গুণগত মান নষ্ট হচ্ছে। বন্যপ্রাণীর বাস্তুসংস্থান আর খাদ্যচক্রেও ঢুকে পড়েছে প্লাস্টিক। নানা বাধা পেরিয়ে প্লাস্টিক যখন সমুদ্রে পৌঁছে যাচ্ছে, এই প্লাস্টিকের গতি করা তখন খুব কঠিন হয়ে পড়ছে। দ্য ওশেন ক্লিন আপ নামের একটি সংস্থা নতুন প্রযুক্তির উদ্ভাবনে কাজ করছে, যেন সমুদ্র থেকে প্লাস্টিক পরিষ্কার করতে পারে। তাদের লক্ষ্য সমুদ্র থেকে 90% প্লাস্টিক সরিয়ে নেওয়া। কিন্তু প্লাস্টিক যখন মাইক্রোপ্লাস্টিক হয়ে যাচ্ছে, তা সমুদ্র থেকে সরিয়ে নেওয়া অসম্ভব হয়ে যাচ্ছে। এজন্য প্লাস্টিক দূষণ রোধের প্রথম ধাপ হতে হবে প্লাস্টিক যেন সমুদ্র পর্যন্ত যেতেই না পারে। সেজন্য পৃথিবীর সব দেশের একযোগে কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনা ও রিসাইকেল ব্যবস্থা উন্নত করতে হবে। তবে শুরুতেই একবার ব্যবহার করা যায় এমন প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কম শুল্কে চাল আমদানির অনুমোদনে মোকামে কমেছে বিক্রি, দামও নিম্নমুখী। নাটোরে সরকারিভাবে চাল কেনা নিয়ে ৯/৬ বন্ধ হয়ে যাওয়া মিল থেকেও ক্রয় দেখিয়েছে খাদ্য বিভাগ। বান্দরবানের রুমায় রাস্তা ছাড়াই ৪.৫ কোটি টাকায় এলজিইডির ব্রিজ নির্মাণ, কোনো কাজেই আসছে না স্থানীয়দের। এবং ইলিশের ৬ লাভ, কক্সবাজারের মৎস্য অবতরণ কেন্দ্র সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে দাম, পন্টুনে জায়গা না পেয়ে রাখা হচ্ছে খোলা মাঠে। এই ছিল এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়।